আসসালামু আলাইকুম। মাস্টারিং মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কার্ডিওভাস্কুলার ফার্মাকোলজি পড়ছিলাম। আমাদের আজকের টপিকস কনজেস্টিভ হার্ট ফেলিওর। তো এই কন্ডিশনটাতে কি হয়? এই কন্ডিশনটাতে হার্ট তার কাজ করতে ফেইল করে। এখন হার্টের কাজটা কি? হার্টের কাজটা হচ্ছে আমাদের ব্লাডকে পাম্প করে আমাদের অন্য যে অর্গান আছে বডিতে সেইগুলোতে নিয়ে যাওয়া এডিকুয়েট অ্যামাউন্টে। হার্ট যদি এই কাজটা না করতে পারে তাহলে আমরা সেটাকে কি বলবো? আমরা সেটাকে বলবো হচ্ছে হার্ট ফেলিওর। আচ্ছা, তার মানে আমরা সহজ ভাষায় বলতে পারি হার্ট ফেলিওর মানে কি? হার্ট ফেলিওর মানে হার্ট ব্লাডকে পাম্প করতে পারতেছে না। ব্লাডকে পাম্প করতে না পারলে আসলে কি হবে? ব্লাডকে পাম্প করতে না পারলে আমাদের যে কার্ডিয়াক আউটপুট, সেই কার্ডিয়াক আউটপুট কমে যাবে। আচ্ছা, তো আমরা এখন একটু দেখার চেষ্টা করি। আমাদের এই যে চিত্রটা আছে, আমরা এই ডায়াগ্রামটার সাথে সবাই পরিচিত। আমরা এখানে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম এর একটা ফাংশনাল ডায়াগ্রামকে আঁকছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের রাইট হার্ট এবং এটা হচ্ছে আমাদের লেফট হার্ট। আচ্ছা, তো কি হয় যে আমাদের রাইট হার্ট, আমাদের যে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এগুলোকে পুরো বডি থেকে সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভার মাধ্যমে এগুলাকে আমাদের রাইট এট্রিয়ামে নিয়ে আসে। এর পরবর্তীতে এগুলো আমাদের রাইট ভেন্ট্রিকেলে চলে যায় এবং রাইট ভেন্ট্রিকেল সেগুলোকে পাম্প করে কোথায় পাঠিয়ে দেয়? আমাদের পালমোনারি সার্কুলেশনে পাঠিয়ে দেয়। লাংসে গিয়ে আমাদের এই ব্লাডগুলা অক্সিজেনেটেড হয় এবং এই অক্সিজেনেটেড ব্লাডগুলা আমাদের হার্টে আবার ফিরে আসে, প্রথমত লেফট অ্যাট্রিয়ামে, এর পরবর্তীতে লেফট ভেন্ট্রিকেল সেগুলোকে পাম্প করে পুরো বডিতে পাঠায় দেয়। এবং এখানে আমরা আমাদের একটা মাইক্রো সার্কুলেশনকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ফাংশনাল ডায়াগ্রাম। এখন আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে হার্ট ফেলিওর, মানে হার্ট ব্লাডকে পাম্প করতে পারতেছে না। আচ্ছা, এখন আমরা চিন্তা করলাম যে আমাদের এই যে লেফট ভেন্ট্রিকেল আছে, এই লেফট ভেন্ট্রিকেল ব্লাডকে পাম্প করতে পারতেছে না। ব্লাডকে লেফট ভেন্ট্রিকেল যদি পাম্প করতে না পারে তাহলে কি হবে? আমাদের এই লেফট ভেন্ট্রিকেলে কিছু ব্লাড জমা হবে। লেফট ভেন্ট্রিকেলে কিছু ব্লাড জমা হবে। আগে কি হইতো যে লেফট ভেন্ট্রিকেলে ব্লাড জমা হইতো এবং এই ব্লাডগুলোকে লেফট ভেন্ট্রিকেল কি করতো? কন্ট্রাক্ট করে পাম্প করে আমাদের পুরো বডিতে পাঠিয়ে দিত। এখন যেহেতু হার্ট ফেলিওর হয়েছে সেহেতু আমাদের এই কন্ট্রাকশনটা এখানে প্রপারলি হচ্ছে না এবং কি হচ্ছে? আমাদের ভেন্ট্রিকেল এর ভেতরে ব্লাড জমা হচ্ছে। তো কি হবে? আলটিমেটলি ভেন্ট্রিকেলে জমা হইতে হইতে এগুলো আমাদের এই লেফট এট্রিয়ামে গিয়েও জমা হবে। তাহলে আমাদের লেফট এট্রিয়ামও কি হবে? আমাদের লেফট এট্রিয়ামেও ফ্লুইড জমা হবে বা ব্লাড জমা হবে। এর পরবর্তীতে এটা ব্যাক প্রেশার ক্রিয়েট করতে 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 কি হবে? আলটিমেটলি আমাদের লাংসে কি হবে? আমাদের লাংসে গিয়ে ফ্লুইড জমা হবে। আচ্ছা, তাহলে যখন আমাদের এই লেফট ভেন্ট্রিকেল ফেল করে বা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরিক, তাহলে কি হচ্ছে? লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে আমাদের ব্লাড, যেহেতু লেফট ভেন্ট্রিকেল এখন ভালোভাবে পাম্প করতে পারতেছে না, সেহেতু আমাদের এই ব্লাডগুলা ব্যাক প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে আলটিমেটলি গিয়ে আমাদের লাংসে জমা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে আসলে কি হচ্ছে? আসলে আমাদের এখানে পালমোনারি এডিমা ডেভেলপ করতেছে। পালমোনারি এডিমা ডেভেলপ করতেছে। আচ্ছা, তাহলে যদি পালমোনারি এডিমা ডেভেলপ করে, মানে লাংসের ভিতরে কিছু ফ্লুইড জমা হয়, তাহলে আমাদের কাছে আমাদের যে পেশেন্ট আছে সেই পেশেন্ট কি কমপ্লেইন নিয়ে আসবে? আমাদের পেশেন্ট এর শ্বাস নিতে কষ্ট হবে। সহজে বললে আমাদের এই পেশেন্টের কি হবে? আমাদের এই পেশেন্টের ডিজনিয়া হবে। তাহলে আমাদের কাছে একটা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর এর পেশেন্ট কি নিয়ে আসবে? লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের পেশেন্ট আমাদের কাছে ডিজনিয়া বা ডিফিকাল্টি ইন ব্রিদিং নিয়ে আসবে। আচ্ছা, এখন আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের যদি রাইট হার্ট ফেল হয় তাহলে কি হবে। দেখো, রাইট হার্ট ফেল হয়েছে মানে রাইট হার্ট আমাদের এই ব্লাডটাকে পাম্প করে এই যে পালমোনারি সার্কুলেশনে নিয়ে যাওয়ার কথা ছিল সে নিয়ে যাইতে পারতেছে না। তাহলে কি হবে? এখানেও আমাদের এই ব্লাডগুলা জমা হওয়া শুরু করবে। জমা হয়ে এর পরবর্তীতে রাইট ভেন্ট্রিকেল থেকে রাইট এট্রিয়ামে চলে যাবে এবং আমরা জানি যে রাইট এট্রিয়াম ব্লাড কোথেকে রিসিভ করতেছে? রাইট এট্রিয়াম ব্লাড রিসিভ করতেছে আমাদের সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা থেকে। এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা এবং এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা থেকে। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে এই ব্লাডটা আলটিমেটলি গিয়ে কোথায় জমা হবে? এটা সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভাতে গিয়ে এটা জমা হবে।
আচ্ছা, এবং এটা ব্রেক প্রেশার তৈরি করতেই থাকবে। সুপিরিয়র ভেনা ক্যাভাতে যদি এরকম ব্লাড জমা হইতে থাকে তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি এখানে আমাদের যে জুগুলার ভিনাস প্রেশার আছে সেই জুগুলার ভিনাস প্রেশারটা বেড়ে যাবে, বা জেবিপি এখানে কি করবে? ইনক্রিজ করবে। আর ইনফিরিয়র ভেনা ক্যাভাতে যদি এরকম ব্লাড জমা হইতে থাকে বা ফ্লুইড জমা হইতে থাকে তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি এখানে পেরিফেরাল এডিমা ডেভেলপ করবে। তাহলে এখানে কি হবে? পেরিফেরাল এডিমা ডেভেলপ করবে, এডিমা ডেভেলপ করবে। এবং পেরিফেরাল এডিমা এর ভেতরে প্রথমত আমরা কি সাইন দেখতে পাবো, বা কোথায় প্রথমত গিয়ে আমাদের ব্লাডগুলো জমা হবে? আমাদের লিভারে গিয়ে জমা হবে, বা আমরা এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে হেপাটোমেগালি। আচ্ছা, তাহলে দেখো আমরা তোমাদেরকে একটা বেসিক কনসেপ্ট শেখানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে বেসিকলি কি হচ্ছে? পালমোনারি এডিমা হচ্ছে, এবং পেশেন্ট আমাদের কাছে ডিসনিয়া নিয়ে প্রেজেন্ট করতেছে। আচ্ছা, আর রাইট হার্ট ফেলিওরে কি হচ্ছে? রাইট হার্ট ফেলিওর বা রাইট ভেন্ট্রিকুলার ফেলিওরে কি হচ্ছে? যে আমাদের পেশেন্ট ইনক্রিজড জেবিপি এবং পেরিফেরাল এডিমা অথবা হেপাটোমেগালি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতেছে। তাহলে আমরা লেফট হার্ট ফেলিওর বা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর এবং রাইট হার্ট ফেলিওর অথবা রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর এর কি প্রেজেন্টেশন হইতে পারে আমরা সেটা দেখলাম, এবং এই যে হার্ট ফেল করছে এই ফেল করা অর্থ কি আমরা সেটাকে বোঝার একটা চেষ্টা করলাম। এখন দেখেন, এই যে ফ্লুইড জমা হওয়া, এই ফ্লুইড জমা হওয়াকে কি বলে? এই ফ্লুইড জমা হওয়াকে বলে হচ্ছে কনজেশন। এই জন্যই আমাদের নামটা আসছে কনজেস্টিভ হার্ট ফেলিওর। তাহলে আমরা কনজেস্টিভ হার্ট ফেলিওর সম্পর্কে বুঝছি। হার্ট ফেলিওর মানে হার্ট ব্লাডকে পাম্প করতে পারতেছে না। ব্লাডকে যদি পাম্প করতে না পারে তাহলে সে যেখান থেকে আসলে ব্লাডকে রিসিভ করতেছে সেখানে গিয়ে আমাদের ব্লাডগুলো জমা হবে। আর এই যে ব্লাড জমা হচ্ছে এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে কনজেশন। মানে আমাদের টার্মটা আজকে হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিওর। তাহলে এই সিম্পল প্যাথোলজিটা থেকে আমরা কয়েকটা ডিসিশন নিতে পারি। আচ্ছা, আমাদের এখানে সমস্যাটা কি কি? আমাদের এখানে প্রথম সমস্যা হচ্ছে যে আমাদের হার্ট ব্লাডকে পাম্প করতে পারতেছে না। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? আমাদেরকে এখানে আমাদের হার্টের পাম্পিং অ্যাবিলিটিটা বাড়াইতে হবে। তার মানে আমাদের এখানে যেটা করতে হবে, হার্টের পাম্পিং অ্যাকশনটা বাড়াইতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে কি হচ্ছে? যে এখানে আমাদের ব্লাড বা ফ্লুইড জমা হচ্ছে, কনজেশন হচ্ছে। তাহলে আমাদেরকে এই ফ্লুইডগুলা বডি থেকে বের করে দিতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের যে ফ্লুইডগুলো আছে এই ফ্লুইডগুলোকে বডি থেকে বের করে দিতে হবে। তাহলে দেখেন, আমাদের এখানে ট্রিটমেন্ট অ্যাপ্রোচ হচ্ছে দুইটা। খুবই সিম্পল, আমরা সবাই এটা বুঝতেছি যে আমাদের হার্ট যেহেতু পাম্প করতে পারতেছে না, তার মানে হার্টের পাম্পিং অ্যাকশনটা আমরা বাড়াবো, এবং আমাদের ফ্লুইড যেহেতু জমা হচ্ছে তার মানে এই ফ্লুইডগুলোকে আমাদের বডি থেকে বাইরে বের করে দিতে হবে। এই দুইটাই হচ্ছে আমাদের এখানে ট্রিটমেন্ট প্ল্যান। এখন এইটা আমরা কিভাবে করতে পারি, চলেন আমরা আমাদের আজকের ডিসকাশনে প্রবেশ করি। এখন দেখেন, খুবই বেসিক কনসেপ্ট আমরা ইতিমধ্যেই জানি। আমরা যে ড্রাগগুলা আমাদের বডি থেকে ফ্লুইডকে বাইরে বের করে দেওয়ার জন্য ব্যবহার করি সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয়ে থাকে, আমরা ইতিমধ্যে সেগুলো সম্পর্কে জানি, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয়ে থাকে ডাইউরেটিক্স। আচ্ছা, তাহলে আমরা ফ্লুইডকে বডি থেকে বাইরে বের করে দেওয়ার জন্য ডাইউরেটিক্সগুলো ব্যবহার করব। আর আমাদের হার্টের পাম্পিং অ্যাকশন যেই ড্রাগগুলো বাড়ায় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয়ে থাকে আয়োনোট্রপিক ড্রাগ। তাহলে তাদেরকে কি বলা হচ্ছে? আয়োনোট্রপিক ড্রাগ। তাহলে আমরা আয়োনোট্রপিক্স ব্যবহার করে আমাদের হার্টের পাম্পিং অ্যাকশনকে বাড়াবো। তাহলে দেখেন, আমরা আমাদের দুই ধরনের ড্রাগের সাথে পরিচিত হয়ে গেলাম যেগুলো আমরা হার্ট ফেলিয়ারে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ডাইউরেটিক্স আর একটা হচ্ছে আয়োনোট্রপিক্স। ডাইউরেটিক্স ফ্লুইডকে বডি থেকে বাইরে বের করে দেওয়ার জন্য, আয়োনোট্রপিক্স আমাদের হার্টের পাম্পিং অ্যাকশনটাকে ভালো করার জন্য বা বাড়ানোর জন্য। তাহলে চলেন এখন আমরা এই ড্রাগগুলো সম্পর্কে একটা একটা করে জানি। আমরা শুরু করি ডাইউরেটিক্স দিয়ে। আচ্ছা, তাহলে আমাদের এখনকার টপিকস হচ্ছে ডাইউরেটিক্স, যেগুলো আমরা আমাদের হার্ট ফেলিওরে ব্যবহার করতে পারি। দেখেন, আমরা আমাদের ডাইউরেটিক্সের আলোচনায় মূলত দুই ধরনের ডাইউরেটিক্সের সাথে পরিচিত হয়েছে। এক ধরনের ডাইউরেটিক্সকে আমরা বলি হচ্ছে লুপ ডাইউরেটিক্স, আরেক ধরনের ডাইউরেটিক্সকে আমরা বলি হচ্ছে যে থায়াজাইড ডাইউরেটিক্স। আচ্ছা, তাহলে একটা হচ্ছে লুপ ডাইউরেটিক্স আর একটা হচ্ছে থায়াজাইড ডাইউরেটিক্স।
আমরা লুপ ডায়ারেটিক্সকে বলছিলাম এগুলো হচ্ছে হাই সিলিং ডায়ারেটিক্স, মানে এদের এফিকেসিটা অনেক বেশি। তার মানে আমরা একদম লেমেন ল্যাঙ্গুয়েজে বলতে পারি যে এটা হচ্ছে স্ট্রং ডায়োরেটিক্স, আর রিলেটিভলি থায়াজাইড হচ্ছে উইক ডায়োরেটিক্স। আচ্ছা, এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে, আমাদের এই লুপ ডায়ারেটিক্স যদিও স্ট্রং ডায়ারেটিক্স, কিন্তু এটা আমাদের শর্ট সময়ের জন্য কাজ করে, মানে এদের টি হাফটা কম, এবং আমাদের থায়াজাইড ডায়ারেটিক্স হচ্ছে লং অ্যাক্টিং ডায়ারেটিক্স। আচ্ছা, তাহলে দেখেন লুপ ডায়ারেটিক্স এটা স্ট্রং ডায়ারেটিক্স এবং এটা অল্প সময়ের জন্য কাজ করে। তাহলে আমরা আমাদের হার্ট ফেলিওরে কোন ডায়ারেটিক্সটাকে চুজ করব? আমরা অবশ্যই লুপ ডায়ারেটিক্সকে চুজ করব। কারণ কি? কারণ এটা স্ট্রং ডায়ারেটিক্স, আমাদের এখানে একটা স্ট্রং ডায়ারেটিক্সের প্রয়োজন। তাহলে আমরা আমাদের ডায়ারেটিক্স এর ভেতরে কোন ডায়ারেটিক্সগুলো হার্ট ফেলিওরে ব্যবহার করব? হার্ট ফেলিওরে ব্যবহার করব লুপ ডায়ারেটিক্সকে। আমরা ফুরসেমাইড সম্পর্কে ইতিমধ্যেই জানি। আর এই থায়াজাইড ডায়ারেটিক্সগুলোকে কোথায় ব্যবহার করি? আমরা ইতিমধ্যে এগুলো সম্পর্কে বিস্তারিত জানি। এগুলোকে আমরা বেসিকলি লং অ্যাক্টিং হওয়াতে এদেরকে আমরা হাইপার টেনশনে ব্যবহার করি। তাহলে আমরা হার্ট ফেলিওরে লুপ ডায়ারেটিক্সগুলো ব্যবহার করব। কেন ব্যবহার করব এগুলা? কারণ এগুলা আমাদের যে ফ্লুইড জমা হচ্ছিল বা কনজেশন হচ্ছিল সেই কনজেশনটাকে ডিক্রিজ করবে। তাহলে এগুলো বেসিকলি কি কাজ করবে? কনজেশন যে হচ্ছিল সেই কনজেশনটাকে কমাবে, এবং কনজেশনটা কমাইলে কি হবে? আমাদের যে সিমটম ছিল, যেমন হচ্ছে ডিজনিয়া, এই সিমটমটা কি করবে? সিমটম ইমপ্রুভ করবে। আচ্ছা, তাহলে পেশেন্ট এর যে সিমটম আছে সেই সিমটমটা ইমপ্রুভ করবে। বাট আমাদের মনে রাখতে হবে এই যে ডায়ারেটিক্স আছে এটা আমাদের হার্ট ফেলিওর এর যে লং টার্ম মর্টালিটি, সেই লং টার্ম মর্টালিটি রিডিউস করবে না। তাহলে আমরা মনে রাখবো মর্টালিটির বেলায় আমাদের এই ড্রাগগুলো কিন্তু তেমন কোনো ভূমিকা রাখে না। তাহলে আমরা হার্ট ফেলিওরে ডায়ারেটিক অফ চয়েস কাকে বলতে পারি? ডায়ারেটিক অফ চয়েস হচ্ছে আমাদের হাই সিলিং ডায়ারেটিক্স, যেমন হচ্ছে ফুরসেমাইড, টরসেমাইড, বিউমেটানাইড, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। বাট যদি এদের প্রতি কোনো ধরনের রেজিস্ট্যান্স ডেভেলপ করে, যদি এদের প্রতি কোনো ধরনের রেজিস্ট্যান্স ডেভেলপ করে, তাহলে আমরা থায়াজাইড ব্যবহার করতে পারি এবং স্পারেনোল্যাকটোনও ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের ডায়ারেটিক্স নিয়ে আলোচনা। এছাড়াও ডায়ারেটিক্সের বাকি যে আলোচনা সেগুলো আমরা ডায়ারেটিক্সের চ্যাপ্টারে ইতিমধ্যেই করে আসছি। সো আমরা আমাদের ডায়ারেটিক্সগুলোর সাইড ইফেক্ট কি, তাদের লং টার্ম ইউজ করলে কি হবে, এগুলো নিয়ে আমরা আর এখানে কথাবার্তা না বলি। আমরা জাস্ট এতটুকু কথা এখানে জেনে নিব যে আমরা লুপ ডায়ারেটিক্সগুলো ব্যবহার করব, বেসিক্যালি ফুরসেমাইড, টরসেমাইড, বিউমেটানাইড, এগুলো আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের হার্ট ফেলিওরে কনজেশনের যে সমস্যাটা ছিল আমরা সেটাকে সলভ করলাম। এর পরবর্তীতে আমাদের সমস্যা কি? এর পরবর্তীতে আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের হার্ট ব্লাডকে পাম্প করতে পারতেছে না। আর পাম্পিং অ্যাকশন বাড়ানোর জন্য হার্টের আমরা যে ড্রাগগুলো ব্যবহার করি তাদেরকে বলা হয়ে থাকে আয়নোট্রপিক্স। এখন চলো আমরা আমাদের এই হার্ট ফেলিওরে যে আয়নোট্রপিক ড্রাগগুলো ব্যবহার করতে পারি তাদের সম্পর্কে এখন জানবো। দেখো, আমরা আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের আলোচনায় এটা বলছি যে আমাদের হার্ট এর ভেতরে কোন ধরনের রিসেপ্টর থাকে? আমাদের হার্টের ভেতরে বিটা 1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর থাকে। আর এই বিটা 1কে আমরা যদি স্টিমুলেট করি তাহলে কি হবে? বিটা 1কে স্টিমুলেট করলে আমাদের যে হার্ট আছে সেই হার্ট বেশি বেশি করে কন্ট্রাক্ট করবে বা বেশি বেশি করে ব্লাডকে পাম্প করবে। তার মানে বিটা 1কে যদি আমরা স্টিমুলেট করতে পারি তাহলে আমাদের হার্টের পাম্পিং অ্যাকশনটা বাড়বে। আচ্ছা, এখন বিটা 1কে স্টিমুলেট করতে পারে এরকম ড্রাগ সম্পর্কে আমরা ইতিমধ্যেই জেনে আসছি। আমরা যদি একটু রিভিউ করি তাহলে দেখো, বিটা 1কে স্টিমুলেট করতে পারে এরকম ড্রাগ আমাদের কাছে আছে হচ্ছে ডোপামিন, ডোবিউটামিন, নরএড্রেনালিন এবং আইসোপ্রিনালিন। আচ্ছা, তো আমরা সবাই জানি, তারপর আমরা একটু রিক্যাপ করি যে আমাদের ডোপামিন কোন কোন রিসেপ্টরের উপর কাজ করে। ডোপামিন D1 রিসেপ্টরের উপর কাজ করে, ডোপামিন বিটা 1 রিসেপ্টরের উপর কাজ করে এবং ডোপামিন আলফা 1 রিসেপ্টরের উপর কাজ করে। ডোজ ডিপেন্ডেন্ট অ্যাকশন আছে ডোপামিনের। আচ্ছা, এর পরবর্তীতে এক্সক্লুসিভলি বিটা 1 রিসেপ্টরের উপর কাজ করে কে? ডোভিটামিন। নর অ্যাড্রেনালিন, এটা কি কাজ করে? নর অ্যাড্রেনালিন আমাদের অনেকগুলো রিসেপ্টরের উপর কাজ করে, বাট সবগুলো রিসেপ্টরের উপর কাজ করে না। আমরা কিভাবে মনে রাখবো বলছিলাম? নর অ্যাড্রেনালিন মানে আমাদের অ্যাড্রেনার্জিক সব রিসেপ্টরের উপর কাজ করবে, বাট একটা রিসেপ্টরের উপর সে কাজ করবে না, নট।
মানে সে একটা রিসেপ্টরের উপর কাজ করবে না। কোন রিসেপ্টরের উপর সে কাজ করবে না? সে আলফা 1 এর উপর কাজ করবে, সে আলফা 2 এর উপর কাজ করবে, সে বিটা 1 এর উপর কাজ করবে, কিন্তু সে বিটা 2 এর উপর কাজ করবে না। আর আইসোপ্রেনালিন এটা একটা সিনথেটিক কম্পাউন্ড, এটা কোন কোন রিসেপ্টরের উপর কাজ করবে? এটা কেবলমাত্র বিটা 1 এবং বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করবে। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাকশনটা প্রয়োজন, মানে আমাদের হার্টের বিটা 1 রিসেপ্টরকে স্টিমুলেট করা, এই বিটা 1 রিসেপ্টরকে কিন্তু আমাদের এই সবগুলা ড্রাগই কি করতেছে? স্টিমুলেট করতেছে। তার মানে আমরা আমাদের এই যে ড্রাগগুলো আছে এই সবগুলা ড্রাগ চাইলে হার্ট ফেলিওরে ব্যবহার করতে পারি। এখন দেখো, আমরা যদি এক্স্যাক্টলি জানতে চাই যে এই বিটা 1 রিসেপ্টর কিভাবে আমাদের হার্ট এর কন্ট্রাক্টিলিটি বাড়ায়, সেটা চাইলে আমরা একটু জানতে পারি। দেখো, আমরা চিন্তা করে নিলাম যে এটা হচ্ছে আমাদের একটা কার্ডিয়াক মাসেল এর একটা সেল, এবং আমরা এখন এখানে দেখার চেষ্টা করব যে কিভাবে আমাদের আয়োনোট্রপিক ড্রাগগুলো কাজ করে, খুবই সংক্ষেপে। তো আমরা চিন্তা করলাম যে এটা হচ্ছে আমাদের বিটা 1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। আমরা জানি যে এই বিটা 1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর এটা কি? এটা একটা জি প্রোটিন কাপলড রিসেপ্টর। তো কি হয়, যখন এই রিসেপ্টরে আমাদের বিটা 1 কে স্টিমুলেট করতে পারে এমন কোন লাইগ্যান্ড এসে যদি এখানে বসে, তাহলে কি হবে? আমাদের যেই জি প্রোটিন আছে এই জি প্রোটিন অ্যাক্টিভেটেড হবে। অনেক কাজ হয়, আমরা বিস্তারিত যাচ্ছি না। এখানে বেসিকলি যেটা হয় যে আমাদের এডিনালাইল সাইক্লেসকে এখানে অ্যাক্টিভেট করা হয়। এডিনালাইল সাইক্লেস কি করে? এডিনালাইল সাইক্লেস আমাদের এটিপি কে সাইক্লিক এএমপি তে কনভার্ট করে, এবং আমাদের এই সাইক্লিক এএমপি বেসিকলি আমাদের এখানে হার্টে আমাদের যেই স্টিমুলেটরি অ্যাকশন, সেই স্টিমুলেটরি অ্যাকশনটা বিভিন্নভাবে প্রডিউস করে। তাহলে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই লাইগেন্ড বা বিভিন্ন ড্রাগ বা আমাদের এন্ডোজেনাস যে ক্যাটাকোলামাইনগুলো আছে এগুলো এসে আমাদের বিটা 1 রিসেপ্টরের উপর যখন কাজ করে, তখন বেসিকলি সাইক্লিক এএমপির পরিমাণটা আমাদের সেলগুলোর ভেতরে বাড়ে, এবং এই সাইক্লিক এএমপি আমাদের হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়ায়। তাহলে দেখো, আমরা যে সিদ্ধান্ততে আসলাম সেটা হচ্ছে যে আমরা যে কোনোভাবে যদি আমাদের এই হার্টের মাসেলগুলোর ভেতরে সাইক্লিক এএমপি বাড়াতে পারি, তাহলে আমাদের হার্টকে এই সাইক্লিক এএমপি স্টিমুলেট করবে। এখন একটা উপায়টা আমরা জানলাম যে আমরা বিটা 1 কে স্টিমুলেট করে সাইক্লিক এএমপি বাড়ায় আমাদের হার্টের কন্ট্রাকশনকে আমরা বাড়াইতে পারি। এছাড়া আমরা কি করতে পারি? দেখো, আমাদের এই সাইক্লিক এএমপি কি হয়? সাইক্লিক এএমপি ফসফোডাইএস্টারেজ এনজাইম এর মাধ্যমে, বেসিক্যালি ফসফোডাইএস্টারেজ 4 এনজাইমের মাধ্যমে কি হয় যে এটা মেটাবোলাইজড হয়ে যায়। এটা কি হয়? এটা মেটাবোলাইজড হয়ে যায়। এখন আমরা কি করতে পারি? আমরা চাইলে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই ফসফোডাইএস্টারেজ যে এনজাইমটা আছে এই এনজাইমটাকে আমরা চাইলে ইনহিবিট করে দিতে পারি, এবং এই ফসফোডাইএস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করার মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা আমাদের হার্টের কন্ট্রাক্টিলিটিকে বাড়াইতে পারি। তাহলে আমাদের এই ফসফোডাইএস্টারেজ এনজাইমকে যারা ইনহিবিট করবে তাদেরকেও চাইলে আমরা এক ধরনের আয়োনোট্রপিক ড্রাগ বলতে পারি। তো আমরা এখন দেখার চেষ্টা করি যে ফসফোডাইএস্টারেজকে কারা ইনহিবিট করে। ফসফোডাইএস্টারেজকে যারা ইনহিবিট করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয়ে থাকে যে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর। তাহলে এই ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরগুলোর ভেতরে আমাদের কাছে যেগুলো আছে সেগুলো কি কি? আমাদের কাছে আছে হচ্ছে এমব্রিনন, এবং আমাদের কাছে আছে হচ্ছে মিলরিনন। আচ্ছা, তাহলে এগুলা কি কাজ করে? এগুলো বেসিক্যালি আমাদের এই ফসফোডাইএস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করার মাধ্যমে সাইক্লিক এএমপির পরিমাণ বাড়ায় এবং আমাদের হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়ায়, মানে এগুলো এক ধরনের আয়োনোট্রপিক ড্রাগ। এখন দেখো, আমরা দেখলাম যে আমাদের এই ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরগুলা সাইক্লিক এএমপিকে বাড়াইতে পারে, প্লাস আমাদের এই বিটা অ্যাগনিস্টগুলো কি করতে পারে? বিটা অ্যাগনিস্টগুলো সাইক্লিক এএমপিকে বাড়াইতে পারে। তাহলে এই দুইটা ড্রাগের ভেতরে ডিফারেন্স কোথায়? দেখো, ডিফারেন্সটা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবো। দেখো, আমাদের এই বিটা অ্যাগনিস্ট যেগুলো আছে এগুলো শুধুমাত্র বিটা রিসেপ্টরের উপর কাজ করবে, বিটা 1 রিসেপ্টরের উপর কাজ করবে। তাহলে বিটা 1 রিসেপ্টর যেখানে থাকবে সেখানে গিয়ে তারা কাজ করবে, এবং সেখানে গিয়ে তারা কি করবে? সাইক্লিক এএমপির পরিমাণটা বাড়াবে। বিটা 1 রিসেপ্টর যেহেতু শুধুমাত্র হার্টে থাকে, তার মানে তারা শুধুমাত্র হার্টে আমাদের সাইক্লিক এএমপি বাড়াবে। কিন্তু আমাদের এই ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরগুলো কোথায় সাইক্লিক এএমপি বাড়াবে? যেখানে যেখানে ফসফোডাইএস্টারেজ এনজাইমটা আছে সেখানে সেখানে আমাদের এই ফসফোডাইএস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করার মাধ্যমে